Welcome to my first class on Scene-1 from Historical and Existential play Tughlaq by Indian Dramatist Girish Karnard. দেখো আজকে আলোচনা করব ফেমাস ইন্ডিয়ান ড্রামাটিস্ট গিরিশ কর্নার্ডের লেখা ফেমাস হিস্ট্রিক্যাল এন্ড এক্সিস্টেন্সিয়াল প্লে তুগলক। এই তুগলককে আবার অনেক সময় আমরা বলে থাকি অ্যালিগরিক্যাল প্লে। তাহলে তুগলক সম্পর্কে আমরা মোটামুটি এখানে তিনটে টার্ম জানতে পারলাম, যে তিনটে টার্ম এই তুগলক ড্রামার ক্ষেত্রে খুবই অ্যাপ্লিকেবল। নাম্বার 1 হিস্ট্রিক্যাল, নাম্বার 2 এক্সিস্টেন্সিয়াল এন্ড নাম্বার 3 অ্যালিগরিক্যাল। পরীক্ষাতে ব্রড কোশ্চেন হিসেবে কিন্তু এই তিনটে টার্মের উপরে বেস করে কোশ্চেন এসেই থাকে। কখনো কখনো এরকম কোশ্চেন হয়ে থাকে যে হিস্ট্রিক্যাল ড্রামা হিসেবে তুগলক কতটা জাস্টিফাইড, নাম্বার 2 এক্সিস্টেন্সিয়াল প্লে হিসেবে তুগলক কতটা জাস্টিফাইড, এন্ড সাইড বাই সাইড অ্যালিগরিক্যাল প্লে হিসেবে তুগলক কতটা জাস্টিফাইড। তাহলে এখান থেকে মোটামুটি তুমি একটা আইডিয়া পেয়ে গেলে যে ব্রড কোশ্চেন তুগলক থেকে কি রকম হতে পারে। এরপরে আমরা দেখে নেব আমাদের ড্রামা সেটিংস কি আছে। সেটিং অফ দ্য প্লে, দ্য অ্যাকশন অফ দ্য প্লে টেকস প্লেস ফার্স্ট অফ অল ইন দিল্লি ইন দ্য ইয়ার 1327। প্রথম আমরা যে সেটিংসটা পাচ্ছি সেটা দিল্লিতে রাখা হয়েছে, এবং যদি ইয়ারের কথা বলা হয় তাহলে 1327। এন্ড সেটিং নাম্বার 2 অন দ্য রোড ফ্রম দিল্লি টু দৌলতাবাদ। আমরা জানি যে মোহাম্মদ বিন তুগলক উনি কি করেছিলেন, ওনার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে ট্রান্সফার করেছিলেন, সুতরাং এখানে একটা সেটিংস রাখা হয়েছে। এন্ড ফাইনালি নাম্বার 3 লাস্টলি ইন এন্ড অ্যারাউন্ড দ্য ফোর্ট ইন দৌলতাবাদ। দৌলতাবাদে তুগলকের যে প্যালেস ছিল, সেই দৌলতাবাদ যে ক্যাপিটাল, তার একটা সেটিংস এখানে রাখা হয়েছে, এবং অবশ্যই 5 ইয়ার্স লেটার। এরপরে এখানে তুমি যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, অথবা এখানে যে তুমি বংশপঞ্জিকাটা দেখতে পাচ্ছ, সেখানে মোটামুটি তুমি পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যার কথা বলছি মোহাম্মদ বিন তুগলক তিনি কে ছিলেন। দেখো মিডল পয়েন্টে যেটা দেয়া আছে দ্য তুগলক ডাইনেস্টি, এখানে প্রথমেই আমরা পাচ্ছি গিয়াসউদ্দিন তুগলক, তারপরে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলক, এবং তারপরে পাচ্ছি ফিরোজ শাহ তুগলক, এন্ড ফাইনালি নাসির উদ্দিন মোহাম্মদ তুগলক। তাহলে এখান থেকে একটা আমরা আইডিয়া পেতেই পারি যে মোহাম্মদ বিন তুগলক কে ছিলেন বা তার পিতার নাম কি ছিল। এটা भी কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেন হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? চলো নেক্সট। এরপরে দেখা যাক যার সম্পর্কে এই ড্রামাটা লেখা হয়েছে অথবা যাকে নিয়ে এই ড্রামাটা লেখা হয়েছে তার বিশেষ কিছু কন্ট্রিবিউশন। আফটার দ্য করোনেশন সুলতান লেড সাম অ্যাম্বিশাস প্ল্যানস এন্ড বিগিন টু এক্সিকিউট দেম। কি বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে যে সুলতান যখন উনি সিংহাসন আরোহণ করেন, দ্যাট মিন্স মোহাম্মদ বিন তুগলক উনি যখন সিংহাসন আরোহণ করেন তখন উনি বেশ কিছু অ্যাম্বিশাস প্ল্যানস উনি গ্রহণ করেছিলেন, এবং সেগুলোকে এক্সিকিউট করতে ভি অর্থাৎ বাস্তবায়িত করতে ভি উনি শুরু করে দিয়েছিলেন। তার মধ্যে বেশ কিছু রিফর্মস যেগুলো উনি নিয়ে এসেছিলেন, নাম্বার 1 রেভিনিউ রিফর্মস, নাম্বার 2 ইনক্রিজ দ্য ট্যাক্স ইন দোয়াব, নাম্বার 3 ট্রান্সফার অফ দ্য ক্যাপিটাল, নাম্বার 4 দ্য স্কিম অফ টোকেন কারেন্সি, নাম্বার 5 অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, নাম্বার 6 জুডিশিয়াল রিফর্মস, এন্ড নাম্বার 7 রিলিজিয়াস পলিসি। এখান থেকে একটা কথা বলে রাখি, এখানে যে সমস্ত রিফর্মস আর পলিসিগুলো তুমি দেখতে পাচ্ছ এর উপরে কিন্তু 5 নম্বরের কোশ্চেন অথবা 10 নম্বরের কোশ্চেন হতেই পারে। যেমন ধরে নাও যদি একটা কোশ্চেনের কথা বলি যে মোহাম্মদ বিন তুগলক উনি কি রকম টাইপের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এনেছিলেন, অথবা এই যে নাম্বার 2 ইনক্রিজ দ্য ট্যাক্স ইন দোয়াব, এই ক্ষেত্রে বা তার ভূমিকা কি ছিল বা উনি কেনই নিয়ে এসেছিলেন, এবং রেভিনিউ রিফর্মস উনি কিভাবে স্টার্ট করেছিলেন। পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টোকেন কারেন্সি। এই টোকেন কারেন্সির ইফেক্ট বা কি ছিল এবং কেনই বা উনি এই টোকেন কারেন্সিতে রিফরমেশন নিয়ে এসেছিলেন। ক্লিয়ার? দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিএইচডি এর অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার নাম এখানে মেনশন করা আছে, এবং পাশাপাশি অনলি পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা भी এখানে মেনশন করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ইউজির ক্ষেত্রে 8টা ইউনিভার্সিটির গাইডেন্স এখান থেকে প্রোভাইড করা হয়, এবং পোস্ট গ্র্যাজুয়েট আর পিজির ক্ষেত্রে 3টে ইউনিভার্সিটির গাইডেন্স এখান থেকে প্রোভাইড করা হয়, এবং সমস্ত গাইডেন্স কিন্তু অনলাইন মোড। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় ফর দ্য নেক্সট সেমিস্টার তাহলে ইমিডিয়েট তুমি কন্টাক্ট করতে পারো, এবং কন্টাক্ট ডিটেইলস তুমি স্ক্রিনে শো করছে দেখতে পাচ্ছ, পাশাপাশি তুমি ডেসক্রিপশন বক্সে भी পেয়ে যাবে। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট তুগলক সিন 1, এবং এখানে যে এরাটার কথা বলা হয়েছে 1327, দ্যাট মিন্স আমরা বলতে পারি 14th সেঞ্চুরি। এখন এই ফার্স্ট সিন যেটা আমরা আলোচনা করতে চলেছি এর সেটিংসটা কি আছে? এর সেটিংস বলা হয়েছে দ্য ইয়ার্ড ইন ফ্রন্ট অফ দ্য চিফ কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ চিফ কোর্ট অফ জাস্টিসের সামনে এটা রাখা হয়েছে ইন দিল্লি, এবং যদি প্লেসের কথা বলা হয় তাহলে অবশ্যই দিল্লি। এ ক্রাউড অফ সিটিজেন্স মোস্টলি মুসলিমস উইথ এ ফিউ হিন্দুস হিয়ার এন্ড দেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রদায়ের মানুষজন এসে ভিড় করেছেন তাদের মধ্যে বেশিরভাগটাই হচ্ছেন মুসলিমস এবং পাশাপাশি হিন্দুস, যদিও হিন্দুর সংখ্যা এখানে খুব কম আছে। প্রথমে কি দেখতে পাচ্ছি? ওল্ড ম্যান। এখন এখানে একটা কথা বলে রাখি, এই ড্রামার যে ব্যাকগ্রাউন্ড তার ডিটেইলস কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছি। স্নেহা, অরূপ, নিশ্চয়ই পদ্মা বুঝতে পারছো যে তোমাদের আমি যে ক্লাসে পিডিএফটা দিয়েছি সেটা আরেকবার ভালো করে রিডিং দিয়ে নেবে আজকের এই ক্লাসটা তোমরা রিভিশন করার আগে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি ওল্ড ম্যান। ওল্ড ম্যান কি বলছে? গড হোয়াটস ইজ দ্য কান্ট্রি কামিং টু। এখানে ওল্ড ম্যান অবাক হয়ে গেছে। দ্যাট মিন্স এই যে বলা হয়েছে গড, তার
মানে উনি অবাক হয়ে গেছেন। দেখতে পাচ্ছ যে এই যে ডায়লগটা আছে, এই ডায়লগের শেষে নোট অফ এক্সক্লামেশনের একটা সাইন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই ওল্ড ম্যান অবাক হয়ে গেছেন। এখন ওল্ড ম্যানকে ক্যারেক্টার সম্পর্কে আমি ডিটেলস ক্লাসে ডিসকাস করেছি, তাহলে এখানে ডিটেলস ডিসকাসে গেলাম না, কেন কি ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সুতরাং আমি চেষ্টা করছি যত ফাস্ট ক্লাসটা কমপ্লিট করা যায়। তাহলে ওল্ড ম্যান কি বলছেন? ওল্ড ম্যান বলছেন গড, মানে ওল্ড ম্যান অবাক হয়ে গেছেন। শেষকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোট অফ এক্সক্লামেশন দেওয়া আছে একটা সাইন। তো ওল্ড ম্যান কমপ্লিটলি উনি অবাক হয়ে গেছেন, বা উনি বলা যেতে পারে যে স্পেল বাউন্ড হয়ে গেছেন। কেন ওনার এরকম অবস্থা? উনি বলছেন বাই গড হোয়াট ইজ দিস কান্ট্রি কামিং টু, বর্তমান আমাদের কান্ট্রির অবস্থা এরকম কেন? তার মানে উনি কোন দিক থেকে বলতে চাইছেন? উনি এটাই বলতে চাইছেন আওয়ার কান্ট্রি ইজ গোয়িং টু ডগস, আমাদের কান্ট্রি একবারে উচ্ছন্নের দোরগোড়ায় পৌঁছে গেছেন। এখানে একটা কাহিনী বলে রাখি, একটা টাইম কি হয়েছিল, একটা টাইম এই তুগলক উনি ওনার যে প্যালেস ছিল, প্যালেসের ছাদে গিয়ে উনি ওনার এন্টায়ার ক্যাপিটালটা একবার দেখার চেষ্টা করেছিলেন, এবং এই ক্যাপিটালটা দেখে ওনার খুব কষ্ট হয়েছিল। তার কারণ এই যে দিল্লি, যেখানে কিনা এট প্রেজেন্ট ক্যাপিটাল আছে, এখানে এই ক্যাপিটালের অবস্থা খুবই রেচেড। তো সেদিক থেকে আমরা বলতে পারি ওল্ড ম্যান উনি অবাক হয়ে বলছেন যে আমাদের এই যে কান্ট্রি, এর তো একবারে উচ্ছন্নের দোরগোড়ায় চলে গেছে, মানে এর যে ফিনান্সিয়াল কন্ডিশন, এর যে ইকোনমিক কন্ডিশন একবারে রেচেড হয়ে গেছে। ক্লিয়ার? বর্তমান টাইমে আমাদের যেমন ইকোনমিক কন্ডিশন দেখতেই পাচ্ছ, ঠিক এরকম। তখন ইয়ং ম্যান কি বলছেন? হোয়াট আর ইউ ওরিড অ্যাবাউট গ্র্যান্ডফাদার? আচ্ছা তুমি কেন এত অবাক হচ্ছ? তোমার তো অবাক হওয়ার কিছু নেই। ডোন্ট ওরি গ্র্যান্ডফাদার, তোমার অবাক হওয়ার কিছু নেই। দ্য কান্ট্রি ইজ ইন পারফেক্টলি সেফ হ্যান্ডস। এখানে পারফেক্টলি সেফ হ্যান্ডস বলতে কার হাতে আছে কান্ট্রি, কার কথা বলা হচ্ছে? এখানে কোন সুলতানের কথা বলা হচ্ছে? এখানে কিন্তু এই মোহাম্মদ বিন তুগলকের কথা বলা হচ্ছে। তাহলে এখানে ইয়ং ম্যানকে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ড ম্যানকে একটু সান্ত্বনা দিচ্ছেন। কি বলছেন? দ্য কান্ট্রি ইজ ইন পারফেক্টলি সেফ হ্যান্ড, অর্থাৎ বর্তমান টাইমে আমাদের কান্ট্রির যিনি কান্ডারি, যিনি প্রধান, যিনি সুলতান, তিনি একজন দক্ষ ব্যক্তি, তিনি মার্সিফুল, এবং তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেম সেটাকে খুব ভালোভাবে রান করতে পারেন। পাশাপাশি ইকোনমিক যে কন্ডিশন সেটা যথেষ্ট ভালো, অর্থাৎ গুড বলতে পারি। তো উনি বলছেন তোমার এত চিন্তা কিসের, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের কান্ট্রির যে অবস্থা সেটা বর্তমান ঠিক আছে, তার কারণ আমাদের যিনি ক্যাপ্টেন কান্ট্রি, তিনি যথেষ্ট একজন দক্ষ ব্যক্তি। সেফার দেন এনি ইউ হ্যাভ সিন বিফোর। আচ্ছা এরকম সুলতানকে তুমি আগে কখনো দেখেছো? না, তুমি কখনো দেখোনি। এবং আগে যে সমস্ত সুলতানরা আমাদের এই কান্ট্রিকে লিড করেছেন, তার সাম্রাজ্যকে লিড করেছেন, তার থেকে বর্তমান টাইমে আমাদের এই যে সুলতান যিনি লিড করছেন আমাদের সাম্রাজ্যকে বা আমাদের দেশকে, তিনি যথেষ্টই দক্ষ, এবং আমাদের কোন রকম কোনো চিন্তা নেই, অর্থাৎ ফার বেটার দেন বিফোর। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপরে এই কথাটা শোনার পর ওল্ড ম্যান কি বলছেন? ওহো আই ডোন্ট নো, কই আমি তো দেখতে পাচ্ছি না। তার মানে এখানে যেহেতু ওল্ড ম্যান, দেখো ওল্ড কথাটা কেন ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে ওল্ড এটা কি সিম্বলাইজ করে, এটা সিম্বলাইজ করে এক্সপিরিয়েন্সড ম্যানকে, তাই না? তাহলে এই ওল্ড ম্যান যথেষ্ট এক্সপিরিয়েন্সড। উনি যে এট প্রেজেন্ট সুলতানকে দেখছেন এমনটা নয়, উনি প্রত্যক্ষদর্শী আছেন। আরো পাস্ট টাইমে যে সমস্ত সুলতানরা ছিলেন, তাদের যে সাম্রাজ্য, তাদের সাম্রাজ্য পরিচালনা করার যে দক্ষতা, সেটা দিয়ে উনি খুব ভালোভাবে অবজার্ভ করেছেন বর্তমান টাইমের পরিস্থিতিকে, সেই জন্য উনি খুব ভালোভাবে বুঝতে ভি পারছেন। কি বলছেন? ওল্ড ম্যান বলছেন আই ডোন্ট নো, কই আমি তো বুঝতে পারছি না। আই হ্যাভ বিন অ্যালাইভ এ লং টাইম, আমি তো অনেক দিন ধরে বেঁচে আছি। আই মিন আমি বলতে পারি যে আমি আমার জীবনে অনেক কিছু দেখলাম। আমার এই একটা লং জার্নি ইন মাই লাইফ ফ্রম বার্থ টু এট প্রেজেন্ট টাইম, আমি অনেক কিছু দেখেছি। সিন মেনি সুলতানস, আমি অনেক সুলতানসদের দেখেছি। বাট আই নেভার থট, কিন্তু আমি কখনোই কল্পনাই করতে পারছি না, আই উড লিভ টু সি এ থিং লাইক দিস, যে এরকম পরিস্থিতি কখনো আমাকে দেখতে হবে। এখন এখানে বলা হয়েছে এ থিং। এ থিং বলতে কোন কথাটাকে বলতে চাইছেন উনি, অথবা এ থিং কথাটা দিয়ে উনি কি বলতে চাইছেন, এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট নোট, তুমি মার্কিং এখানে করে রাখো। তারপরে ইয়ং ম্যান কি বলছেন? ইয়ং ম্যান বলছেন যে শোনো ওল্ড ম্যান, ইওর ডেজ আর ওভার। দ্যাট মিন্স তুমি এখন বুড়ো হয়ে গেছো, তোমার অত বিচার বিবেচনা করার কোনো ক্ষমতা নেই। দ্যাট মিন্স ইউ হ্যাভ লস্ট ইওর পাওয়ার, তুমি তোমার পাওয়ার হারিয়ে ফেলেছো। কিসের পাওয়ার? পাওয়ার অফ জাজমেন্ট। ওল্ড ম্যান, তুমি একজন বৃদ্ধ মানুষ, তোমার এখন দিন টিন শেষ, তোমার আর এখন সেই যৌবন পিরিয়ড নেই। সুতরাং তোমার এসব ভাবনা চিন্তা করেও নেই। তোমার এক পা আছে শ্মশানে, এক পা আছে পৃথিবীতে, হনুমান আবার এইসব ভাবনা চিন্তা করতে চলেছে। হোয়াটস দ্য ইউজ অফ সুলতানস? আচ্ছা তুমি সেই সমস্ত সুলতানদের সম্পর্কে কি বলবে হু ডিড নট অ্যালাউ এ সাবজেক্ট উইথ ইন এ মাইলস ডিস্টেন্স, যারা কিনা কখনোই তার সিটিজেনদের সাথে দেখা করতো না, অর্থাৎ তার সিটিজেনদের দেখা করতেই দেওয়া হতো না। সে আগে যে সমস্ত সুলতানসরা ছিলেন তাদের সাথে যদিও বা দেখা করতে হতো, তাদের মধ্যে যে গ্যাপটা থাকতো, অর্থাৎ আমরা বলতে পারি কিং এন্ড সিটিজেন, এদের মধ্যে যে গ্যাপটা ছিল মোটামুটি ভাবে 1 মাইল। তো তুমি সেই সমস্ত সুলতানদের কি করবে? তারা তো নিজেদেরকে ডিভাইন বিং মনে করতো। আগেকার যে সমস্ত সুলতানরা ছিলেন তারা মনে করতেন যে আমার সিটিজেনরা হচ্ছে হিউম্যান বিংস এন্ড আমি হচ্ছে ডিভাইন বিং, তারা দেখা করতে দিতেন না। তো তুমি তাদের সম্পর্কে কি বলবে? দিস কিং নাও, অর্থাৎ প্রেজেন্ট কিং, যিনি সুলতান যিনি আছেন মোহাম্মদ বিন তুগলক, হি ইজ নট অ্যাফ্রেড টু বি হিউম্যান। উনি বর্তমান টাইমে নিজেকে ডিভাইন বিং মনেই করেন না, উনি নিজেকে হিউম্যান বিং মনে করেন, এবং যে কোনো সিটিজেন যে কোনো মুহূর্তে এসে এই সুলতানের সঙ্গে দেখা করতে পারেন। তাহলে এখানে একটা সুলতানের পজিটিভ দিক আছে বলতে হবে। তুমি এ ব্যাপারে কি বলবে ওল্ড ম্যান? ক্লিয়ার? এই কথাটা শোনার পর দেখতে পাচ্ছি থার্ড ম্যান, উনি কি বলছেন? বাট ডাজ হি হ্যাভ টু মেক সাচ এ ফিউজ অ্যাবাউট বিং হিউম্যান? এখানে বাট ডাজ এটাকে আমরা ঘুরিয়ে নিতে পারি বাট হোয়াই, কেন আমাদের সুলতান
উনি কি করছেন, উনি এ ফিউজ, এখানে ফিউজ কথাটা আমরা কি বলতে পারি, এখানে ফিউজ মিন্স আমরা এটাই বলতে পারি সো আননেসেসারি এক্সাইটমেন্ট অর ইন্টারেস্ট, যে আমাদের সুলতান অপ্রয়োজনীয় জিনিসগুলো উনি কেন করছেন, ওনার কি প্রয়োজন নিজেকে হিউম্যান বিংস হিসেবে জাহির করা, কেন উনি নিজেকে পাবলিক করে দিতে চাইছেন, অ্যানাউন্স হিজ মিস্টেকস টু দ্য হোল ওয়ার্ল্ড, এখানে হোল ওয়ার্ল্ড বলতে উনি ওনার সাম্রাজ্যের কথাই বলছেন। তো এখানে থার্ড ম্যান উনি বলছেন যে অ্যানাউন্স হিজ মিস্টেক, কে সেটা, আমাদের সুলতান, উনি কি করছেন, ওনার সেই মিস্টেকস গুলোকে, ওনার সেই ভুলগুলোকে উনি ওনার সাম্রাজ্যকে ছড়িয়ে দিচ্ছেন, মানে নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন। তাহলে উনি বলছেন যে এটার দরকার কি আছে, ইনভাইট দ্য এন্টায়ার ক্যাপিটাল। আবার কখন উনি এটা করছেন, উনি ঠিক করছেন যখন ওনার সমস্ত সিটিজেনকে এক জায়গায় ডাকছেন এবং তাদের সামনে উনি ওনার নিজের ভুলকে স্বীকার করে ফেলছেন। কেন করছেন উনি এটা, উনি সুলতান হয়ে কি ওনার মাথায় কিছু নেই, ওনাকে কি এটা এক্সপোজ করতেই হবে, ওনাকে কি জাহির করতেই হবে যে আমি ডিভাইন বিং নই, আমি তোমাদের মতনই একজন কমন পারসন, এটা উনি কেন করছেন? তখন ওল্ড ম্যান কি বলছেন, এন্ড গেট কিকড বাই অ্যান ইনফিডেল টু, এখানে ইনফিডেল বলতে আমরা এটা বলতে পারি যারা নন মুসলিমস, বোঝা গেল, অর্থাৎ হিন্দুসদের কথাই এখানে বলা হচ্ছে। এবং এখানে এই যে ওল্ড ম্যান উনি তার মানে এটাই বলতে চাইছেন যে যখন আমাদের সুলতান উনি সবাইকে ডেকে এনে নিজের যে ভুলগুলো আছে সেগুলো এক্সপোজ করে দিচ্ছেন, তখন যারা নন মুসলিমস সো কল্ড হিন্দুস তারা কি করছেন, তারা তো ইনসাল্ট করছেন না আমাদের সুলতানকে। এখানে কিকড মিন্স ইনসাল্টেড, বোঝা গেল, ইট ইজ অ্যান ইনসাল্ট টু ইসলাম। সুতরাং এই ইনসাল্টিং এর মাধ্যমে শুধু যে মাত্র সুলতানকে ইনসাল্ট করা হচ্ছে এমনটা কিন্তু নয়, এখানে ইসলামকে ভি ইনসাল্ট করা হচ্ছে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারলে? চলো নেক্সট। তখন ইয়ং ম্যান কি বলছেন, আচ্ছা দ্যাটস গুড, খুব ভালো, ইনসাল্ট টু ইসলাম, ইসলামকে ইনসাল্ট করা হচ্ছে সুলতানকে ইনসাল্ট করার মাধ্যমে, সো ইউ ওয়ান্ট টু টিচ হিম ইসলাম। আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো ওল্ড ম্যান যে তুমি আমাদের সুলতানকে ইসলামের শিক্ষা দেবে, যে ইসলাম জিনিসটা কি, ডু ইউ, তাই না? তুমি আমাদের সুলতানকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিতে চাইছো। আচ্ছা টেল মি, তুমি আমাকে বলো তো, হাউ অফেন ডিড ইউ প্রে বিফোর হি কেম টু দ্য থ্রোন, অর্থাৎ আমাদের এই সুলতান উনি সিংহাসন আরোহণের আগে তুমি সারাদিনে কতবার ঈশ্বরকে ডাকতে, এটা একটু বলো দেখি আমাকে, টেল মি হাউ অফেন ডিড ইউ প্রে বিফোর হি কেম টু দ্য থ্রোন। তখন থার্ড ম্যান কি বলছে, এই তুমি বেশি বকবক করো না, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, এই ব্যাপারটা কিন্তু আমি এইভাবে বলতে চাইছি না, এটা তো কোনো পয়েন্টই নয়, তুমি কেন এসব বলছো? চলো নেক্সট। তখন ইয়ং ম্যান কি বলছেন, দ্যাট ইজ প্রিসাইসলি দ্য পয়েন্ট, এটাই হচ্ছে পয়েন্ট, নট ইভেন ওয়ান্স এ উইক আই বেট, আমি তোমার সাথে বেট করতে পারি, কি বাজি, যে আমার মনে হচ্ছে তুমি সারা সপ্তাহে একবারও তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে না, আর এখন নাও ইউ প্রে 5 টাইমস এ ডে, এখন তুমি দিনে তো 5 বার প্রার্থনা করছো। এই যে 5 টাইমস, এটা সাধারণত ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তারা দিনে 5 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন, যেটাকে আমরা আজান বলে থাকি, হ্যাঁ না? এখন আমার যদি একটু ভুল হয় তাহলে অবশ্যই কারেকশন করে দিও। তো কি বলা হচ্ছে, নাও ইউ প্রে 5 টাইমস এ ডে বিকজ দ্যাটস দ্য ল, এটা ল অফ ইসলাম, যে ইসলামে এটা বলা হয়েছে যে তোমাকে দিনে 5 বার কি করতে হবে, নামাজ পড়তে হবে, এবং এই নামাজ পড়াটা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা আবার প্রার্থনা বলে থাকি আমরা। এন্ড ইফ ইউ ব্রেক ইট, আর তুমি যদি এটা ব্রেক করো, এটা এখানে কোনটা ব্রেক করার কথা বলা হচ্ছে, ল অফ ইসলাম, তার মানে এই যে দিনে 5 বার ঈশ্বরের কাছে তোমাকে নামাজ পড়তে হবে বা প্রার্থনা করতে হবে, তুমি যদি এটা না করো, যদি এটা ব্রেক করো, তাহলে এটা ইসলামের বিরুদ্ধে যাওয়া। ইউ উইল হ্যাভ দ্য অফিসার্স অন ইউর নেক, আর তখন তোমাকে কি করা হবে, ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে, কোথায়, সেই অফিসার্স অফ দ্য কোর্ট, সেই কোর্টে নিয়ে যাওয়া হবে। ক্যান ইউ মেনশন ওয়ান আর্লিয়ার সুলতান ইন হুজ টাইম পিপল রিড দ্য কোরআন ইন দ্য স্ট্রিটস লাইক নাও, এটা উনি স্যাটাইরিক্যালি বললেন। কি বললেন, আচ্ছা আমাকে একটা কথা বলতে পারো, কি বলতে পারো? ইয়ং ম্যান বলছেন, ক্যান ইউ মেনশন ওয়ান আর্লিয়ার সুলতান, আচ্ছা তুমি আমাকে এর আগে কোন সুলতানের নাম বলতে পারবে, জাস্ট ওয়ান, একজনের নাম বলতে পারবে কি, ইন হুজ টাইম, যার রাজত্বকালে পিপল রিড দ্য কোরআন, এই কোরআন হচ্ছে কি, কোরআন যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের ধর্মগ্রন্থ, যাদের টাইমে বা যার টাইমে কিনা মানুষজন কি করতেন, কোরআন পাঠ করতেন ইন স্ট্রিট, রাস্তাতে, লাইক নাও, বর্তমান টাইমে যেমন করা হয়ে থাকে। দেখবে মাঝে মাঝে অনেক সময় পেপারের হেডলাইন হয় যে রাস্তা ব্লক করে কোরআন পড়া হচ্ছে বা যে ধর্মীয় গ্রন্থ সেটা পাঠ করা হচ্ছে। ক্লিয়ার? এখানে গিরিশ কর্নাড উনি কিভাবে এখানে স্যাটায়ার করলেন, উনি বললেন যে রাস্তা কেন আমরা তৈরি করি বা রাস্তাটা কিসের জন্য, অ্যাকচুয়ালি আমাদের চলাফেরার জন্য, তাই না? এবং আমাদের ধর্ম আচরণ পালন করার জন্য আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে, সেটা মন্দির হোক, সেটা মসজিদ হোক, তুমি সেখানে গিয়ে এই সকল জিনিসগুলো করতে পারো, জনসাধারণের অসুবিধা করে এটা করা ঠিক নয়। এখানে যেন আমাদের গিরিশ কর্নাড উনি স্যাটায়ার করলেন। ইয়ং ম্যান সেটাকে বুক ফুলিয়ে বলছেন, উনি কি বলছেন, উনি বলছেন যে তুমি এরকম কোন সুলতানের নাম করতে পারবে যিনি কিনা আগে কি করেছিলেন, কোরআন পাঠকে এলাও করেছিলেন বা কোরআন পাঠ করতে বাধ্য করেছিলেন। এখন যেমন রাস্তায়ও দেখা যায় লোকদের কোরআন পাঠ করতে, বা যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের কোরআন পাঠ করতে, এরকম কি কখনো আগে হয়েছে? না, হয়নি। যদি হয়ে থাকে জাস্ট ওয়ান, তাহলে তুমি জাস্ট আমাকে একটা এক্সাম্পল দাও। ক্লিয়ার? এই কথাটা শোনার পরে ওল্ড ম্যান কি বলছেন, চলো নেক্সট। ওল্ড ম্যান বলছে, হোয়াট ইজ দ্য ইউজ, আচ্ছা এই সমস্ত ডিসকাস গুলো আমরা কেন করছি, এরকম ধরনের ডিসকাস তো আমরা না করতেই পারি, এই ডিসকাশন গুলো তো পুরোপুরি ভাবে ইউজলেস, মিনিংলেস, ওয়ার্থলেস। ওয়ান মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইট, আমরা সিটিজেন হিসেবে আমাদের কি করা উচিত, আমাদের তো অবশ্যই ল অফ কান্ট্রি সেটাকে ফলো করা উচিত, তাই না? তাহলে কে কোরআন পাঠ করলো, কে কোরআন পাঠ করলো না, কে কবার ঈশ্বরের কাছে গেল প্রার্থনা করতে, অথবা কে দিনে কবার নামাজ
নামাজ পড়লো, এসব তো কোনো যায় আসে না। আমাদের অবশ্যই একজন সিরিয়াস সিটিজেন হিসেবে পালন করা উচিত। কি পালন করা উচিত? যে আমরা আমাদের এই যে লস অফ আওয়ার কান্ট্রি সেটাকে আমরা ঠিকঠাক ভাবে ফলো করছি কিনা। তখন থার্ড ম্যান কি বলছেন? ধর্ম তো সে নিজের জায়গাতে ধর্ম পালন করবে, এর সঙ্গে একটা দেশের কি সম্পর্ক আছে? তখন থার্ড ম্যান কি বলছেন? অল দিস অ্যাবাউট দ্য হিন্দুস নট পেইং দ্য জিজিয়া ট্যাক্স। থার্ড ম্যান তখন বলছে আচ্ছা আমাদের সুলতান একটা অর্ডার পাস করেছেন। কি পাস করেছেন? অল দিস অ্যাবাউট দ্য হিন্দুস, হিন্দুদের সম্পর্কে একটা অর্ডার উনি পাস করেছেন বা অর্ডার দিয়েছেন কি, নট পেইং দ্য জিজিয়া ট্যাক্স, যে এই জিজিয়া ট্যাক্স হিন্দুদের দিতে হবে না। তার মানে বলতে পারি যে সুলতানকে হিন্দুদের আর কোন রকম কোন জিজিয়া ট্যাক্স দিতে হবে না। এখন তুমি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জিজিয়া ট্যাক্সটা কি জন্য দিতে হতো হিন্দুদের, এবং এই জিজিয়া ট্যাক্স কে প্রচলন করেছিলেন, এবং আমাদের সুলতান তুগলক উনি কেন এই এটাকে বন্ধ করে দিয়েছিলেন। এবং এই যে জিজিয়া ট্যাক্স যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমি উলেমার কাছ থেকে এটা জানতে পেরেছি। উলেমা টোল্ড মি দ্যাট, উনি কি বলেছেন, দ্যাটস এগেইনস্ট দ্য কোরআন, যে এটা ইসলামের বিরুদ্ধে। না, এরকম একদমই উচিত হয়নি সুলতানের, বুঝতে পারলে? চলো নেক্সট। তখন হিন্দু কি বলছেন? হিন্দু বলছেন নাও নাও ডোন্ট লুক এট মি, তুমি আমার দিকে তাকিয়ে কেন কথাটা বলছো? থার্ডম্যান যখন কথাটা বলছিল যে উলেমার কাছ থেকে আমি এটা শুনেছি, কি শুনেছি, যে হিন্দুদের জিজিয়া ট্যাক্স না দেওয়াটা হচ্ছে কোরআন বিরুদ্ধ কাজ। তো এটা বলার সময় হিন্দুর দিকে তাকিয়ে কথাটা বলছিল। তো হিন্দু তখন বলছে এই 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 আমার দিকে তাকিয়ে কেন কথাটা বলছো? ওয়েন ইউ সে দ্যাট, যখন তুমি এই কথাটা বলছিলে, উই ডিড নট ওয়ান্ট অ্যান এক্সাম্পশন, আমরা তো চাইনি যে আমরা ট্যাক্স দেব না, তার মানে আমরা চেয়েছি আমরা ট্যাক্স দেব, তাই না? আমাদের এরকম এক্সাম্পশন বা ছাড় দেওয়ার প্রয়োজনই বা কি আছে? লুক ওয়েন এ সুলতান কিক্স মি ইন দ্য টিথ এন্ড সেজ, শোনো যখন কোন সুলতান আমাদের মুখে লাথি মারে অথবা আমাদের উপরে জোর জবরদস্তি করে কি বলে, আউফ ইউ হিন্দুস ডগ, হিন্দু তোমরা হচ্ছে নরকের কুত্তা, তোমাদের জিজিয়া ট্যাক্স দিতে হবে, আই এম হ্যাপি, তখন আমি যথেষ্ট হ্যাপি হয়ে যাই। তার কারণ এখানে কেন উনি বললেন যে আমি হ্যাপি হয়ে যাই একটু পরেই আমরা জানতে পারবো। আই নো আই এম সেফ, আমি জানি যে আমি নিরাপদ আছি। তার কারণ যিনি সুলতান তিনি আমাদের সঠিক নজরে দেখছেন, আমরা যে হিন্দুস আমাদের সেই নজরেই দেখা হচ্ছে। কিন্তু বাট দ্য মোমেন্ট এ ম্যান কামস অ্যালং এন্ড সেজ, কিন্তু যখন কোনো ব্যক্তি অথবা যখন কোনো সুলতান উনি আসেন এবং এসে কি বলেন, আই নো ইউ আর এ হিন্দু, আমি জানি যে তোমরা তো হিন্দু, বাট ইউ আর অলসো এ হিউম্যান বিং, কিন্তু তোমরাও মানুষ, তখন কিন্তু আমার একটু সন্দেহ হয়। ওয়েল দ্যাট মেক্স মি নার্ভাস, তখন কিন্তু আমি নার্ভাস হয়ে পড়ি, আমি ফ্রাইটেন্ড হয়ে পড়ি। তার কারণ আমি ভয় পাই এরকম হিপোক্রেটিক পারসনকে, আই এম অ্যাফ্রেড অফ হিজ হিপোক্রেসি। যেমন এরকম হিপোক্রেসি অথবা হিপোক্রেটিক পারসনের যেমন আমাদের সোসাইটিতে কোনো রকম কোনো অভাব নেই। দেখবে ব্রাহ্মণ সম্প্রদায় থেকে বিলং করে এরকম কোনো ব্যক্তি সে চলে যাচ্ছে, যখন ঈদ পালন করা হচ্ছে সেখানে গিয়ে বিরাট ব্যাপার, মানে সমস্ত রকমের ধর্মাচরণ করা। আমি দেখাতে চাইছি আমি কতটা সেকুলার, কিন্তু এখানে কেউ বুঝতেই চায় না বা কাউকে বোঝানোই হয় না যে আমি অপমান করছি। কাদের অপমান করছি? আমি নিজের ধর্মকে তো অপমান করছি, তো করছি, পাশাপাশি আমি আবার যেখানে যাচ্ছি সেখানে বি তাদের ধর্মকে অপমান করছি। এই রাইটটা কে দিয়েছে? কিন্তু কি বলা যাবে, আমাদের সোসাইটিতে তো অনেক বিজ্ঞ পণ্ডিতের অভাব নেই, অনেক বিজ্ঞ পণ্ডিত আছেন, সুতরাং এসব নিয়ে আমাদের কালচার করে লাভ নেই, বুঝতে পারলে কিনা? তাহলে এখানে হিন্দু যে কথাটা বলেছেন উনি পারফেক্ট বলেছেন। উনি কি বলেছেন? একজন মুসলিম তিনি ঠিক সেরকমই আচরণ করবেন হিন্দুদের প্রতি, এবং একজন হিন্দু তিনি সেরকমই আচরণ করবেন মুসলিমদের প্রতি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এখন ইয়ং ম্যান কি বলছেন? ইয়ং ম্যান বলছেন আনগ্রেটফুল এন্ড রিচ ইউ আর। এখানে আনগ্রেটফুল বলতে কি? আনগ্রেটফুল বলতে তো আমরা জানি যে অকৃতজ্ঞ, এন্ড রিচ মিন্স মিন পারসন, তুমি খুব ছোট লোক। ওল্ড ম্যান তখন বলছেন বাট দিস রিচ ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড জামাল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই ইয়ং ম্যানের নাম হচ্ছে জামাল। তখন ওল্ড ম্যান এই ইয়ং ম্যানকে বলছে জামাল তুমি যাকে বলছো রিচ, যাকে বলছো আনগ্রেটফুল, সে কিন্তু সব থেকে বেস্ট ফ্রেন্ড, বুঝতে পারলে আমাদের? সুতরাং বিওয়ার অফ দ্য হিন্দু হু এমব্রাসেস ইউ, তুমি কিন্তু একটু সাবধানে থাকবে। যে হিন্দু তোমাকে গলায় গলায় তোমার সাথে ভাব করতে আসবে, একটু সাবধানে থাকবে। বিফোর ইউ নো হোয়াট, তুমি জানতেই পারবে না, তুমি জানার আগে হি উইল টার্ন ইসলাম ইনটু অ্যানাদার কাস্ট, ইসলামকে সে কি করে দেবে? অন্য কাস্টে কনভার্ট করে দেবে। এন্ড কল দ্য প্রফেট অ্যান ইনকারনেশন অফ হিজ গড, এবং সে প্রফেটকে কি বলে ঘোষণা করে দেবে? প্রফেটকে ঘোষণা করে দেবে যে প্রফেট উনি হচ্ছেন ভগবান, বুঝতে পারলে? এবং ওনার নির্দিষ্ট কোন স্ট্রাকচার আছে বা মূর্তি আছে। যেমন ধরো হিন্দুস, আমরা যারা হিন্দুস আছি বা হিন্দু ধর্মাবলম্বী আছি, আমরা কি করি? আমরা সাধারণত ঈশ্বরের কোন একটা মূর্তি প্রতিষ্ঠা করি অথবা মূর্তি তৈরি করি এবং তার সামনে আমরা প্রার্থনা করে থাকি। কিন্তু যারা ইসলাম ধর্মাবলম্বী তারা সেটা করেন না। তারা কি মনে করেন? তারা মনে করেন যে আল্লাহ এক, তাই না? যদিও সেটা আমরা মনে করি, তারা আবার এটা ভি মনে করেন যে মূর্তি পূজা ওটা হচ্ছে ইসলাম বিরোধী। সুতরাং দেখবে অনেক সময় অনেক কেওয়াস সৃষ্টি হয়। যাই হোক, সে ব্যাপারে যাচ্ছি না। তাহলে উনি এখানে কি বলতে চাইছেন? যে তুমি হিন্দুদের সাথে গলায় গলায় ভাব করার আগে তুমি অবশ্যই অ্যাওয়ার্ড থাকবে, অবশ্যই একটু সাবধানে থাকবে, না হলে দেখবে তোমাদের প্রফেট, তোমাদের সেই মোহাম্মদ, তাকে তারা কি বলবে? তাকে তারা বলবে ঈশ্বর, এবং তার একটা মূর্তি প্রতিষ্ঠা করে ফেলবে। চলো নেক্সট। ঠিক এরকম সময় আমরা দেখতে পাচ্ছি দ্য পাবলিক অ্যানাউন্সার কামস আউট, একজন পাবলিক অ্যানাউন্সার উনি আসছেন এন্ড বেটস হিজ ড্রাম, উনি ঢেরা পিটিয়ে দিলেন। এবং যখনই উনি ঢেরা পিটিয়ে দিলেন তখনই এই যে সমস্ত ওল্ড ম্যান আছেন, ইয়ং ম্যান আছেন, হিন্দুস আছেন, এই যারা ইয়ার্ডে জড়ো হয়েছেন, ইয়ার্ড অফ দ্য কোর্ট যারা এসে জড়ো হয়েছেন, তারা সবাই চুপচাপ হয়ে গেলেন, সাইলেন্স। অ্যানাউন্সার এসে বলছেন অ্যাটেনশন অ্যাটেনশন, শোনো শোনো, সবাই মনোযোগ সহকারে শোনো। ইন দ্য নেম অফ আল্লাহ, ঈশ্বরের নামে শপথ করে বলছি, ইট ইজ হেয়ার বাই অ্যানাউন্সড, এটা ঘোষণা
করা হচ্ছে দ্যাট যে বিষ্ণু প্রসাদ এ ব্রাহ্মণ অফ সিগনার একটা জায়গা, সেখানকার একজন ব্রাহ্মণ পরিবারের একজন ব্যক্তি বিষ্ণু প্রসাদ, উনি কি করেছেন, হ্যাড ফাইলড এ সুট এগেইনস্ট হিজ মার্সিফুল ম্যাজেস্টি, অর্থাৎ আমাদের সুলতানের বিরুদ্ধে উনি একটা কমপ্লেন করেছেন দ্যাট হিজ ল্যান্ড হ্যাড বিন সিজড ইললিগালি বাই দ্য অফিসার্স অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের সুলতানের দ্বারাই অথবা অফিসার্স অফ দ্য স্টেট তারা কি করেছেন, তারা তার জমি কেড়ে নিয়েছেন, এন্ড দ্যাট হি শুড বি গিভেন জাস্ট কম্পেনসেশন ফর দ্য লস অফ দ্য ল্যান্ড। সুতরাং সে কমপ্লেন করেছে এই হিসেবে, কি হিসেবে কমপ্লেন করেছে, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে। কমপ্লেন করেছে এই হিসেবে যে তাকে কম্পেনসেশন দিতে হবে। কেন কম্পেনসেশন দিতে হবে, তার একটাই কারণ, যেহেতু তার ল্যান্ড নিয়ে নেওয়া হয়েছে, সিজ করা হয়েছে, এন্ড প্রাইভেশন রেজাল্টিং দেয়ার ফ্রম, এবং এই ল্যান্ড নিয়ে নেওয়ার ফলে তার যে দারিদ্রতা, সে যে পভার্টি থেকে গ্রাস করে ফেলেছে, অর্থাৎ খাবারের অভাব দেখা দিয়েছে, অর্থনৈতিক দিক থেকে সে অনেক গরিব হয়ে গেছে, সুতরাং তাকে আর্থিক সাহায্য দিতে হবে। দা কাজী, যিনি কিনা আমাদের চিফ জাস্টিস, হ্যাভ কনসিডার্ড দিস ম্যাটার কেয়ারফুলি, উনি কি করেছেন, উনি এই ব্যাপারটাকে খুব মনোযোগ সহকারে দেখেছেন, এন্ড ইন ফুল ডিটেল হ্যাজ ডিক্লেয়ার্ড, এবং উনি কি করেছেন, তারপরে উনি ওনার অর্ডার পাস করেছেন। বলা যেতে পারে এখান থেকে এটা শর্ট কোশ্চেন এসেই থাকে যে এই যে হিন্দুস যার নাম বিষ্ণু প্রসাদ, উনি কার কাছে কমপ্লেন করেছিলেন, কার বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন এবং কেনই বা কমপ্লেন করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট। এটা বলার পরে দেখা যাচ্ছে এই যে অ্যানাউন্সার, উনি একটু চুপ করে গেলেন, হি পজেস ফর ইফেক্ট, উনি চুপ করে গেলেন। দ্য অডিয়েন্স ইজ টেন্স এন্ড দ্য অ্যানাউন্সার লুকস প্লিজড, এখানে দেখা যাচ্ছে অডিয়েন্স তারা বেশ গুরুগম্ভীর হয়ে গেছে এবং অ্যানাউন্সার, এই যে অডিয়েন্স বা সিটিজেনরা গুরুগম্ভীর হয়ে গেছে, তাদের দেখে অ্যানাউন্সার একটু প্লেজড হয়ে গেলেন। তার মানে এদের মধ্যে একটা এগারনেস দেখা যাচ্ছে যে কি বলেছে কাজী, আমাদের চিফ জাস্টিস কি বলেছে, আমাদের সুলতানের বিরুদ্ধে, স্টেটের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তখন বলছেন অ্যানাউন্সার যে আমাদের চিফ জাস্টিস হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট ব্রাহ্মণস ক্লেম ইজ জাস্ট, এই যে ব্রাহ্মণস বিষ্ণু প্রসাদ উনি যে অভিযোগ এনেছেন এটা একবারে সত্যি এবং এটা উপযুক্ত একটা অভিযোগ, হ্যাঁ, ফিট কমোশন ইন দ্য ক্রাউড। আবার সঙ্গে সঙ্গে একটা গোলমাল দেখা গেল। দ্য অ্যানাউন্সার সাইলেন্সেস দেম উইথ এ কাপল অফ ড্রাম বেটস এন্ড কন্টিনিউস, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানাউন্সার আবার উনি সেই ঢেড়া পিটিয়ে দিলেন, এই তোমরা থামো, চুপ করো, দিয়ে উনি বলছেন দ্যাট দ্য ব্রাহ্মণস ক্লেম ইজ জাস্ট এন্ড দ্যাট হিজ মার্সিফুল ম্যাজেস্টি ইজ গিলটি অফ ইললিগাল অ্যাপ্রোপ্রিয়েশন অফ ল্যান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি চিফ জাস্টিস উনি অভিযোগে অভিযুক্ত করেছেন, কি অভিযুক্ত করেছেন, যে না ইললিগালি ভাবে এইভাবে তো কারো ল্যান্ড নেওয়া যায় না। এবং দ্য কাজী এই মোমালিক হ্যাজ ফার্দার ডিক্লেয়ার্ড, আমাদের যিনি চিফ জাস্টিস উনি এটা ভি অর্ডার দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন দ্যাট ইন রিটার্ন ফর দ্য ল্যান্ড, এই যে ল্যান্ড নিয়ে নেওয়া হয়েছে তার পরিবর্তে তাকে কম্পেনসেশন দিতে হবে, ইন কম্পেনসেশন অফ দ্য প্রাইভেশন রেজাল্টিং ফ্রম ইটস লস, এবং তার এই ল্যান্ড নিয়ে নেওয়ার ফলে তার মধ্যে যে দারিদ্রতা দেখা দিয়েছে সে ব্যাপারটাও একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এন্ড দ্য সেড বিষ্ণু প্রসাদ শুড রিসিভ এ গ্র্যান্ট অফ 500 সিলভার দিনার্স ফ্রম দ্য স্টেট ট্রেজারি, এবং এটা ভি অর্ডার দিয়েছেন যে বিষ্ণু প্রসাদকে কি করতে হবে, বিষ্ণু প্রসাদকে 500 সিলভার দিনার এটা দিতে হবে আমাদের স্টেট ট্রেজারি থেকে, অর্থাৎ কোষাগার থেকে এটা দিতে হবে, এটা তার কম্পেনসেশন। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বি শর্ট কোশ্চেন হয়ে থাকে যে তাকে কি কম্পেনসেশন দেওয়ার কথা বলা হয়েছিল, মনে রাখবে। চলো নেক্সট। রিনিউড কমিশন, আবার দেখতে পাচ্ছি সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বাট দ্য অ্যানাউন্সার ইজ নট ফিনিশড ইয়েট, কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্সার তার কথা শেষ করেন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে হিজ মার্সিফুল ম্যাজেস্টি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য ডিসিশন অফ দ্য কাজী অ্যাজ জাস্ট, সুতরাং আমাদের চিফ জাস্টিস উনি যেটা বলে দিয়েছেন মার্সিফুল ম্যাজেস্টি অর্থাৎ সুলতান উনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। এন্ড ইন এডিশন টু দ্য গ্র্যান্ট অফ 500 সিলভার দিনার্স, এবং উনি তাকে 500 সিলভার দিনার্স তো দিয়েইছেন, হ্যাজ অফার্ড দ্য সেড বিষ্ণু প্রসাদ পাশাপাশি এ পোস্ট ইন দ্য সিভিল সার্ভিস, এবং তাকে সিভিল সার্ভিসে একটা পোস্ট ভি দেওয়া হয়েছে, মানে একটা চাকরি ভি দেওয়া হয়েছে, টু এনসিওর হিম এ রেগুলার এন্ড অ্যাডিকুয়েট ইনকাম, যাতে করে সে রেগুলার এবং পর্যাপ্ত পরিমাণে একটা ইনকাম পেতে পারে, সেই জন্য তাকে একটা চাকরি ভি দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এটা বলার পরে আমরা দেখতে পাচ্ছি বিটস দ্য ড্রামস এগেন এন্ড রিটায়ার্স, অ্যানাউন্সার উনি বেরিয়ে যাচ্ছেন। তখন ওল্ড ম্যান বলছেন হোয়াট ফলে ইজ দিস, এগুলো কি হচ্ছে, কি পুলিশনেস আমি দেখতে পাচ্ছি আমাদের সুলতানের। মে হেভেন গাইড আওয়ার সুলতান, ঈশ্বর যাতে আমাদের সুলতানকে একটুখানি গাইড করে দেন, যাতে একটু তার সুবুদ্ধি হয়, সুমতি হয়। হিন্দু তখন কি বলছে, আই ডু নট বিলিভ এ ওয়ার্ড অফ ইট, আমি আর একটা কথাও বিশ্বাস করি না। এই যে অ্যানাউন্সার উনি যেটা ঘোষণা করে দিলেন, বিষ্ণু প্রসাদকে যে অর্ডার দেওয়া হয়েছে, দেখবেন সুলতানকে যে কম্পেনসেশন দিতে হবে বিষ্ণু প্রসাদকে, পাশাপাশি আমাদের সুলতান উনি যেটা করেছেন, যেভাবে কম্পেনসেশন দিয়েছেন, এটা আমি একটাও বিশ্বাস করি না। এর পেছনে বিরাট বড় কনস্পিরেসি আছে, দেয়ার ইজ সামথিং মোর টু দিস, এর পেছনে তো কিছু আছে বিহাইন্ড দ্য কার্টেন, দ্যাট ইজ মাচ অবভিয়াস, এবং সেটা খুবই সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অ্যানাউন্সার উনি আবার আসছেন, ফলোড বাই মোহাম্মদ দা কাজী এন্ড দ্য রিটিউনি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তুগলক ভি আসছেন এবং চিফ জাস্টিস ভি আসছেন এবং পাশাপাশি তার অ্যাটেন্ডেন্টসরা ভি আসছেন। চলো নেক্সট। অ্যানাউন্সার তখন ঘোষণা করছেন, কি বলছেন, অ্যাটেনশন অ্যাটেনশন, দ্য ওয়ে ডিয়ার ইন দ্য পাথ অফ গড, অর্থাৎ যিনি ঈশ্বরের পথে চলেছেন সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, দ্য ডিফেন্ডার অফ দ্য ওয়ার্ড অফ দ্য প্রফেট, যিনি সর্বদা কি করে থাকেন, ঈশ্বরের কথা পালন করার চেষ্টা করেন এবং ঈশ্বরের যে নিয়ম নীতি
আছে অর্থাৎ আল্লাহর যে নিয়ম নীতি আছে সেগুলোকে এই পৃথিবীতে এস্টাবলিশ করার চেষ্টা করেন। দ্য ফ্রেন্ড অফ দ্য খালিফ, যে কিনা খালিফের ফ্রেন্ড, দ্য জাস্ট ইজ মার্সিফুল ম্যাজেস্টি, এই সুলতান মোহাম্মদ তুগলক। যখন এই অ্যানাউন্সার এটা ঘোষণা করেছেন যে সুলতান মোহাম্মদ বিন তুগলক উনি আসছেন, হাজির হচ্ছেন, তখনই এই যে ক্রাউড, এই যে হিন্দুস মুসলিম সবাই চিৎকার করে উঠছেন, জয় হো, ভিক্টরি টু দ্য কিং, আমাদের রাজার জয় হোক, এটা বলে চিৎকার করে উঠছেন। মানে তারা এই কিং মোহাম্মদকে ওয়েলকাম জানাচ্ছেন, তাদের যিনি কিং মোহাম্মদ বিন তুগলক তাকে ওয়েলকাম জানাচ্ছেন জয় হো বলে। ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।